পুরুষ বিবাহিত জীবনে অনেক যন্ত্রণা সহ্য করে, শেষে যন্ত্রণা সহ্য করতে না পেরে অন্য নারীতে আসক্ত হয় এবং পরকীয়া হয়ে যায়। ওয়েলকাম টু এমটি ব্লগ। আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। হ্যাঁ, আমিও ভালো রয়েছি। এই যে 3টি সেন্টেন্স বললাম প্রথমে, এটা আমার কথা নয়, এটা এমটি ব্লগের একজন ভিউয়ারের কথা, এবং উনি মেল, উনি একজন পুরুষ ভিউয়ার। উনি হয়তো ওনার কথাটাই বলেছেন, কেননা উনি আরেকটা সেন্টেন্স বলেছেন, এটা আমার জীবনের অভিজ্ঞতা। হয় ওনার জীবনের অভিজ্ঞতা কিংবা ওনার চেনা পরিচিত কারুর জীবনের অভিজ্ঞতা, তাই না? একজন নারী এত যন্ত্রণা দেয় যে অন্য নারীতে আসক্ত হয়ে যায়। এমনও তো নারী আছে, স্বামী আছে মাতাল, চরিত্রহীন, উপার্জন করতে পারে না, দিন দুঃখী কিংবা রোগগ্রস্ত হয়ে যায় পরে। সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, তারা কিন্তু ছেড়ে যায় না, অন্য পুরুষে আসক্ত হওয়ার কথা ভাবতেও পারে না। এটা বলছি না সব নারী, আর এটাও বলছি না যে সব পুরুষই নারীতে বিরক্ত হয়ে, মানে স্ত্রীতে বিরক্ত হয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়। এটা না একটা প্রবৃত্তি, জানেন, সত্যি কথা বলতে এটা একটা প্রবৃত্তি। চরিত্র কোনোদিন শুধরায় না। কেননা চরিত্রটা শুধরানো বা না শুধরানোটা পুরোপুরি তার ব্রটাপের উপর নির্ভর করে, এবং সেটা জিনগত কিছুটা। এই কথা বলতে গিয়ে আমি একটা আজ গল্প শোনাবো। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রচলিত জাতক কথা, হর্ষবর্ধন আর তারাবতীর কথা। হর্ষবর্ধন ছিলেন মহান রাজা, ভীষণ ন্যায়পরায়ণ, ভীষণ গুণবান, ভীষণ ক্ষমতাশালী এবং প্রজাবৎসল, মানে প্রজাদেরকে ভীষণ নিজের বাচ্চার মতো ভালোবাসতেন, স্নেহ করতেন। আর তার স্ত্রী রানী তারাবতী, উনি ছিলেন অপূর্ব সুন্দরী, বিদুষী, ভীষণ গুণবতী, এবং সৃষ্টিশীল কাজে ওনার বিশেষ রুচি ছিল, যেমন সঙ্গীতে, নৃত্যতে। দুজনের বিয়ে হয়, একজন গুণবান পুরুষ, একজন গুণবতী নারী। আহা, কি সুন্দর কাপল। খুব ভালোবাসায়, প্রেমে, আনন্দে বিয়ের পরে শুরুর জীবনটা চলে। খুব আনন্দে ছিলেন দুজন, দুজনের মধ্যে বিভোর ছিলেন। ওদিকে রাজকার্য চলত, কিন্তু রানীর সাথে প্রেম তাও চলত। মানে তাদের দাম্পত্য জীবন খুব সুন্দর ছিল, খুব মিষ্টি মধুর ছিল। কিন্তু ওই যে রাজা ভীষণ ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল এবং খুব ক্ষমতাশালী, রাজকার্য করেন, এরকম রাজা, দোর্দণ্ড প্রতাপ রাজা ছিলেন উনি। সেই জন্য অবভিয়াসলি তার কাজের ভার ভীষণ ছিল এবং তিনি ব্যস্ত থাকতেন। উনি এতটাই ব্যস্ত থাকতেন যে আস্তে আস্তে রানীকে দেওয়ার সময়ের পরিমাণ কমতে লাগলো। কমতে কমতে একেবারেই রানীকে সময় দিতে পারতেন না। চাইতেন হয়তো, বা কাজের মধ্যে ভুলেও যেতে পারতেন। রানী প্রথম প্রথম সবটাই মানিয়ে নিয়েছিলেন, অবভিয়াসলি রানী মানিয়ে নিয়েছিলেন। তিনি বুঝতেন রাজকার্য রয়েছে। মানাতে 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 তারও কিন্তু একটা সীমাতে গিয়ে ঠেকে একাকিত্ব বোধ হয়। তারও তো কাউকে চায়। সেই সভাসদে যে গুণী মানুষেরা ছিলেন, তাদের সাথে কথাবার্তা বলতে লাগলেন রানী। সেখানে ছিল একটি যুবক, সঙ্গীতপ্রেমী, কবি, ঠিক রানীর যেমনটি পছন্দ, বিদ্বানও ছিলেন। একাকিত্বে থেকে উঠে আসা রানী তার সাথে শুধু গল্পই করতেন। ওই যে বললাম, পরকীয়ার শুরুটা কিন্তু ওই গল্প দিয়েই হয়। গল্প করতেন, একটু সময় কাটাতেন। এই কিছুদিন পর, কিছু মাস পর ভালো লাগা তৈরি হয় এবং সবারই চোখের আড়ালে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়।
যে প্রেমের সম্পর্কটা ধীরে ধীরে বাড়তে থাকে। জানেন তো, পরকীয়া কিন্তু রাগঢাক করে করা যায় না। সেটাও বাড়তে থাকে, বাড়তে বাড়তে রাজ দরবার পর্যন্ত পৌঁছে যায় সে কথা। সভাসদেরা রাজার কাছে আসে, এসে বলে রানী ব্যভিচারিণী, দেশদ্রোহী, কেননা রাজার বিরুদ্ধে। এই রানীর মৃত্যুদণ্ড হোক। রাজা, আপনি ন্যায়পরায়ণ, আপনি রানীর মৃত্যুদণ্ড দিন। পুরো সভাসদ, পুরো রাজ দরবার রানীর মৃত্যুদণ্ড চাইছে, কেননা রানী ব্যভিচারিণী এবং রাজার বিরুদ্ধে, অবভিয়াসলি রাজার স্বামী যেখানে, তার বিরুদ্ধে গিয়ে এটা একটা রাজদ্রোহিতা। রাজা দেখলেন সভাসদের মধ্যে রানীও বসে আছেন, উনি আসতেন, বসতেন, সবার সাথে কথা বলতেন। রাজা দেখছেন রানীর মুখ নেবে গিয়েছে, চোখে লজ্জা, মুখে অপমান, অনুশোচনা, খুব করুণ অবস্থা রানীর। কেননা রানী তো যেমন তেমন স্ত্রী নন, ওটা হয়ে গিয়েছে। রাজা ন্যায়বৎসল ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। উনি দেখে বুঝলেন যে রানী কিন্তু অনুশোচনা হচ্ছে। উনি দাঁড়িয়ে বললেন যে সবসময় শাস্তি দিয়েই কিন্তু সবাইকে শোধরানো যায় না। রানী যদি একাকিত্ব থেকে এই সম্পর্ক গড়ে থাকে, তার জন্য শুধু উনি দোষী নয়, আমিও দোষী। আমি স্বামী হিসেবে ওনাকে সময় দিতে পারিনি, তার প্রাপ্য সময়টুকু। তো যদি কোনো পাপ কাজ, যিনি অপরাধটা করেছেন, সে যদি অনুশোচনা, মানে সে যদি ফিল করে যে হ্যাঁ আমি এই পাপ কাজটা করেছি, তার মধ্যে অনুশোচনা হয়, তাহলে তাকে একটা সুযোগ দিতে হয়। হতে পারে ওই অনুশোচনা থেকে সে শুধরে যেতে পারে, সে নিজের ভুলটা বুঝতে পারে। তাই আমি রানীকে আজকে একটা সুযোগ দিলাম এবং রানীকে আমি ক্ষমা করলাম। পুরো রাজ দরবার, সভাসদ সবাই বললেন, রাজা দেখো কিরকম রানীকে ক্ষমা করে দিলেন। রানী ওই জায়গা থেকে উঠে এসে রাজার পায়ে পড়ে দিলেন। উনি বললেন, আমার এই ভীষণ বড় অপরাধ, এই অপরাধের কোনো ক্ষমা হয় না, কিন্তু আপনি তার থেকেও বিশাল মহান মানুষ, মহান রাজা, আপনি আমাকে ক্ষমা করলেন, আমি নিজেকে কি করে ক্ষমা করব? রানী অনুশোচনার যন্ত্রণায় উনি ছটফট করতে লাগলেন। রাজা তাকে সেইভাবেই ছেড়ে দিলেন। রানী বারবার ক্ষমা চাইলেন, রাজা বারবার ক্ষমা করলেন। রানী নিজের গৃহে গেলেন, রানী গৃহে অনুতপ্ত শোক করলেন, ভগবানের কাছে কাঁদলেন ক্ষমা পাওয়ার পর। রাজা তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। সেই সময় থেকে তারাবতী রানী ভীষণ ধর্মপরায়ণ, খুব সেবাদান এবং খুব মহেয়সী রানী হিসেবে প্রসিদ্ধি লাভ করলেন। এবং রাজা এবং রানীর দাম্পত্য জীবন খুব খুব সুখের হলো এবং ওখানে একটা দৃষ্টান্তমূলক হলো। তাহলে চিন্তা করে দেখুন যে ক্ষমা থেকে রানীর একটা বেটার ভার্জন বেরিয়ে এলো। উনি ভগবানে, ধর্মে, ন্যায়তে এবং প্রজা সেবাতে নিজেকে পুরো উৎসর্গ করে দিলেন, রাজার সাথেও থাকলেন। শাস্তি সবসময় শোধরায় না মানুষকে, অপরাধীকে, অনেক সময় ক্ষমাও শোধরায়। কিন্তু হ্যাঁ, কাকে ক্ষমা করছেন সেটা দেখতে হবে। তো তাই বলি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু এতটাও ঠুনকো হওয়া উচিত নয় যে আপনি খুব বিরক্ত হয়ে গেলেন স্ত্রীর আচরণে আর আপনি চলে গেলেন অন্য নারীতে এবং আপনি একটা বলে দিলেন যে বিস্ময়, ভীষণ সহ্য করেছি and so I went to another woman। এবং সেটা কিন্তু অ্যাপ্লিকেবল স্ত্রীর জন্য যে হ্যাঁ এ একদম আমাকে ডিজার্ভই করে না বলে সে অন্য পুরুষে চলে গেল, বা অন্য পুরুষকে তার আর স্বামীর থেকে বেশি ভালো লাগতে লাগলো, নানা রকম হাবিজাবি কারণের তো অভাব নেই, কিন্তু সে সুখের হয় না। তবে এটা বলছি না আমি যে সব নারীকেই ক্ষমা করা যায় বা সব পুরুষকেই ক্ষমা করা যায়, এটা আমি বলবো না।
কিছু কিছু পুরুষ বা কিছু কিছু নারী থাকে ইনকরেজিবল, যাদেরকে শোধরানো ভগবানেরও কম্য নয়। তো ভগবান যাদেরকে পারে না শোধরাতে, তাদেরকে কোনো স্ত্রীও পারবে না, পুরুষও পারবে না। তখন একটা বাউন্ডারি করে নিতে হয়, সংসারটা ভাঙতে নেই। অন্য জায়গাতেও যাওয়ার কথা বলবো না, হ্যাঁ বন্ধুত্ব থাকতে পারে, শেয়ারিং থাকতে পারে, সংসারটা ভাঙতে নেই। নিজেকে একটু গুটিয়ে নিতে হয়, ঠিক আছে সংসারটা তো চলছে। এবার বলবেন ত্যাগ, নিজেকে ত্যাগ করা তো আমি কি পেলাম, এই হিসেবটা কিন্তু সবাই করে, আমিও করি। আমি কি পেলাম? আবার ভাবি কি পেলামের যদি হিসেবই করতে হতো তাহলে এই সংসার জীবনে ঢোকার কি দরকার ছিল? সংসারটাকে যখন ভালোবেসেছি তো ভালোবাসা মানেই হচ্ছে ত্যাগ করা। তো নিজের সুখটা, নিজের স্বার্থটা, আমার সাথে হওয়া অন্যায়টা, আমার সাথে হওয়া প্রতারণাটা যদি ত্যাগ করতে না পারি, ক্ষমা করতে না পারি, তাহলে সংসার করলাম কোথায়? আর সংসারটাকে ভালোই বা বাসলাম কোথায়? যদি সন্তান হয়ে গিয়ে থাকে কোনো বিবাহিত সম্পর্কে, তাহলে জানবেন সংসার হলো। যদি সংসার ভালোবাসেন বা সন্তানদেরকে ভালোবাসেন, তার কিন্তু একটাই দৃষ্টান্ত, ত্যাগ করা। আমার কাছ থেকে এই উপদেশই পাবেন এবং আমার মতামত কিন্তু তাই। যদি আপনারা একমত হন তাহলে এমটি ব্লগকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইবের পাশেই দেখবেন একটা জয়েন বাটন আছে, তো জয়েন আর কি লেখা রয়েছে, জয়েনটা টাচ করলেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনি আমার এমটি ব্লগ চ্যানেলের, আমাদের এমটি ব্লগ চ্যানেলের মেম্বারশিপ পাবেন। মেম্বারশিপ পেলে আপনার সাথে আমার ডাইরেক্টলি কথাবার্তা হবে, লাইভে কথাবার্তা হবে, চ্যাট হবে। আর আপনি অনেক আপনার যা কিছু প্রশ্ন আপনি আমাকে করতে পারবেন এবং আমার ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার জন্য স্পেশালি, মেম্বার্সদের জন্য স্পেশালি করা ব্লগস এবং ভিডিওস, শর্টস আপনারা মেম্বার্সরা দেখতে পাবেন। আর যদি সুপার থ্যাঙ্কস নেন তাহলে আমার ফেস দিয়ে তৈরি করা ইমোজি পাবেন, ইউটিউব থেকে ব্যাচ পাবেন। আজকে এতটাই থাক, সবাই ভালো থাকুন, সবাই সুখী থাকুন, বাই বাই।